বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করা চলবে না। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উইনার টেকস অল। যারা ক্ষমতায় যায় তাদের জন্য সমস্ত বাংলাদেশের মালিকানা তাদের হাতে চলে যায়। কর্পোরেট করে 31 দফা সংস্কার প্রস্তাব প্রস্তুত করেছি। এটা হাসিনা যাওয়ার আরো 1-1.5 বছর আগের কথা বলছি আমি। তখন কিন্তু অন্য কোনো দল সংস্কারের কথাটা মুখ দিয়েই বের করেনি। অনেকে আবার আন্দোলনে ছিল আবার ছিল না, আমি তার এর থেকে বেশি বলার দরকার নেই। সুতরাং সংস্কারের প্রস্তাবটা আনার সাহসই করে নেই। হাসিনা পরবর্তী বাংলাদেশ কোথায় যাবে সেটা তাদের ধারণা পর্যন্ত আসে নাই যখন তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন। এখন উনি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কিছু ওনার ভাবনা, তার মধ্যে একটা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতি উনি করতে চাচ্ছেন বাংলাদেশে, যাতে সকলের জন্য একটা স্পেস থাকে। সেটা সরকারে থাকলেও স্পেস থাকতে হবে, বিরোধী দলে থাকলেও স্পেস থাকতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উইনার টেকস অল। যারা ক্ষমতায় যায় তাদের জন্য সমস্ত বাংলাদেশের মালিকানা তাদের হাতে চলে যায়। এই জন্য পরিষ্কারভাবে 31 দফায় কথাগুলো বলা আছে যে কি যার যার অবস্থানে সবাইকে তার স্পেস দিতে হবে, এবং দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু সাকসেস। আপনার গণতন্ত্রের সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে এটা নিশ্চিত করতে হবে। এবং এটার জন্য আমরা অনেকেই বিস্মিত হয়েছি যে শেখ হাসিনা থাকাকালীন সময়ে প্রায় 1-1.5 বছর 2 বছর আগে উনি একটি জাতীয় সরকারের মাধ্যমে আমাদের সাথে যারা রাস্তায় যুগপৎ আন্দোলনে ছিল সকলকে নিয়ে একটি সরকারের কথা বলেছেন। আমরা বিস্মিত হয়েছি। অনেকে ভাবছে এটা কোন ধরনের কথা উনি বললেন। সেটা হাসিনা যাওয়ার 1-1.5 বছর আগের কথা। এই যে ওনার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে উনি ভাবছেন যে আমাদের যত বেশি ঐক্যমত আমরা করতে পারবো দেশের মধ্যে, আমাদের আইডিয়াসগুলো যত বেশি জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রহণযোগ্য হয়, তার কারণে উনি 1-1.5 বছর আগে হাসিনা থাকাকালীন সময় উনি জাতীয় সরকারের মাধ্যমে 31 দফা বাস্তবায়নের কথা বলেছেন। আমরা সবাই মিলে যে 31 দফা সংস্কারের প্রস্তাব করেছি। এবং এই ইনক্লুসিভনেসের মাত্রায় যদি আমি আরেকটু যাই, সেটা আপনি ওনার রাজনীতিতে শুধুমাত্র রাজনীতিবিদদের ইনক্লুসিভনেস সীমিত থাকেন নাই। উনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, অর্থনৈতিক প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে পিছিয়ে পড়া যে লোকগুলো আছে তাদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় দেশের উন্নয়নে, দেশের রাজনীতিতে, সমাজ ব্যবস্থায়। উনি মহিলাদের ব্যাপারে পরিষ্কারভাবে অনেকগুলো কথা বলা আছে, মহিলাদের ক্ষমতায়নের জন্য অনেক কথা বলা আছে, তাদের শিক্ষা থেকে শুরু করে তাদের চাকরি থেকে তাদের ব্যবসা কর্মসংস্থান বলা আছে। প্রতিবন্ধীদের কথা বলা আছে পরিষ্কার করে। প্রতিবন্ধীদের আরে মেসেজটা জাতিকে দিচ্ছেন যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে চিন্তা চেতনা যদি দেশ গড়তে হয় এটা সকলকে নিয়ে করতে হবে। খালি একটি দলের পক্ষে সম্ভব না, একটি জাতির পক্ষে সম্ভব না। এবং উনি এই যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ইতিহাস সংরক্ষণের কথা বলছে। সিটি অফ বাংলাদেশ একটা দেশের ডাইভার্সিটি, বলে যে ইউনিটি ইন ডাইভার্সিটি। আমার ঐক্যটা হতে হবে ডাইভার্সিটির মাধ্যমে। এবং উনি সেটা পরিষ্কারভাবে শুধু 31 দফা বলেছেন না, উনি সেটা ডেমনস্ট্রেট করছেন ওনার কাজের মধ্যে দিয়ে। ইউ হ্যাভ টু লিভ ইট। আপনি কথা বললে তো হবে না, ইউ হ্যাভ টু লিভ ইট অ্যান্ড প্রমাণ করতে হবে যে আমি এটা বিশ্বাস করি। সেই জিনিসগুলো উনি ভালোভাবে করেছেন। আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই, ওনার ফরেন পলিসির ব্যাপারে অনেকে বলেছেন এখানে, উনি খুব সঠিকভাবে বলেছেন। সবার আগে বাংলাদেশ, এই কথার মধ্যে এটা একেবারে পরিষ্কার আছে, যারা বুঝার তারা বোঝা উচিত। কিন্তু ওইখানে এই ইস্যুগুলো আরেকটু ইলেবোরেট করে উনি বিভিন্নভাবে বিভিন্ন সময় বলেছেন। সেটা হচ্ছে পরস্পর সম্মানবোধ। 4টা বিষয় এখানে। এই সম্পর্ক হতে হবে পরস্পর সম্মানবোধের পরিপ্রেক্ষিতে, মিউচুয়াল রেসপেক্ট। এই সম্পর্ক হতে হবে মিউচুয়াল ইন্টারেস্ট,
এবং পরস্পরের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে। থার্ড হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক অটোনমি, অর্থাৎ বাংলাদেশের সিদ্ধান্ত ভূতাত্ত্বিক জিওপলিটিক্স, ভূরাজনীতিক যে বাংলাদেশের সিদ্ধান্ত সেটা বাংলাদেশ নিজে নেবে, কারো নির্দেশে নয়, কারো সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে না। সো জিও স্ট্র্যাটেজিক অটোনমি, এই কথাটা পরিষ্কারভাবে বলা হয়েছে সব জায়গায়। এবং এই আমাদের আরেকটা হচ্ছে বাংলাদেশের একটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করা চলবে না। এই চারটা ইস্যু পরিষ্কার, পরস্পর সম্মানবোধ, পরস্পর স্বার্থ সংরক্ষণ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ চলবে না, অ্যান্ড